আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, আমরা হঠাৎ করে একটা লাইভে চলে আসলাম। তো শুরুতেই তোমরা একটু জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু একটু জানাবা। দেন হচ্ছে আজকে আমি দেখতেই পাচ্ছ যেহেতু উপরে কোশ্চেন্স নিয়ে আসছি, থ্যাংক ইউ। তোমরা একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও আর ফ্রেন্ড সার্কেলদেরকে একটু জানিয়ে দাও। যদিও আজকে এখন যে ক্লাসটি নিব আমি 2 ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইসিস করাবো। গতকালকে হচ্ছে আমি আমার প্রাইভেট ব্যাচে একটি ক্লাস গতকালকেই ফার্স্ট ইংলিশ ক্লাস নিয়েছি, আর হচ্ছে 5 বছরের কোশ্চেন্স এর মধ্যে 3 ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইসিস করেছি। আজকে হচ্ছে আর 2 ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইসিস করব। তা হঠাৎ মনে হলো যে আজকে যেহেতু আমাদের ভর্তির একটা লাস্ট ডেট রয়েছে, আজকে পর্যন্তই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলি দিব বলেছিলাম প্রথম 1000 জন স্টুডেন্টের জন্য, আশা করছি আজকে সেটা আমাদের ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং যদি 1000 জনের মধ্যে থাকতে চাও এবং আমাদের যে ম্যাটেরিয়ালস তোমরা জানো যে আমাদের মানে 5টি বই, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের একটি বই, এরপর হচ্ছে তোমার বাংলা ইংলিশের একটি বই, ইংলিশ মেমোরাইজিং এর একটি বই তোমাদেরকে দিব, কোর্স আউটলাইন, অ্যানালাইসিস বুক, এক্সাম বুক, ওএমআর শিট, টি শার্ট, কলম, এই যে অল ওভার টোটাল যে ম্যাটেরিয়ালস গুলি এগুলি হচ্ছে আমরা প্রথম 1000 জন স্টুডেন্টদেরকে দিব। তো আশা করছি আজকে আমাদের 1000 ফিল আপ হয়ে যাবে। অলরেডি ফিল আপ হওয়ার পথে আমাদের অ্যাডমিন জানালো যে কিছুক্ষণ আগে যে স্যার প্রায় 1000 হতে যাচ্ছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে তোমরাও একটু দ্রুত, যারা তোমরা এখনো ভর্তি হতে পারো নাই, ভর্তি হওয়ার সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছো, ভর্তি হব কি হব না, তাদের উদ্দেশ্যে বলতে চাই দ্রুত ভর্তি কনফার্ম করে ফেলো, যাতে 1000-এর মধ্যেই থেকে তুমি আমাদের ম্যাটেরিয়ালস গুলি বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তার আগে তোমরা আমাকে একটু জানাও তোমরা সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য স্টুডেন্ট চলে আসছো, মাশাআল্লাহ সবাই জানাচ্ছো এবং সবাই সবাইকে মেনশন করছো। দেখতে পাচ্ছি রাজু চন্দ্র অনেককে মেনশন করেছে, নীলা নোভা মেনশন করেছে, মাশাআল্লাহ। ওকে, আসেন তাহলে আমরা আজকে আর 2 ইয়ার্স কোশ্চেন্স আমি অ্যানালাইসিস করব। কোশ্চেন্স অ্যানালাইসিস করে লাস্টে একটা ফাইনালি সাজেশনস তোমাদেরকে দিয়ে দিব যে এই টপিকগুলি তোমাদের অল ওভার পড়তে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। সবকিছু ঠিকঠাক আছে তো? শোনা যাচ্ছে ঠিক মতো, দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে না? জি, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চলো লিখো উপরে একটু খাতার উপরে, এটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব। এখন হচ্ছে 2020-21 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সালে যে কোশ্চেনটি আসছিল সেই কোশ্চেনটি আমরা এখন অ্যানালাইসিস করব। আসেন, গতকালকে যারা আমার সাথে সাথে অ্যানালাইসিস করেছিল আমাদের প্রাইভেট ব্যাচে, আলহামদুলিল্লাহ তোমরা দেখেছো যে কোশ্চেনগুলি কিন্তু আহামরি কঠিন না, তোমাদেরকে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করেছি, তাই না ভাইয়া? ওকে, তোমরা কিন্তু অলরেডি এই বিষয়টা কনফার্ম হয়েছে যে না, আসলে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আহামরি কঠিন হয় না এবং বিশেষ করে টপিক চেনার বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। দেখো, আমরা টপিক চেনার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম আগে এটা দেখবো, দেন হচ্ছে নিচের অপশনস গুলি দেখবো, দেখে আমরা কোশ্চেন্স আমরা অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করে ফেলবো যে কোন টপিক থেকে আসছে। দেখো এখানে কি আসছে ভাইয়া, দেখতে পাচ্ছ লাইকস এই একটা ভার্ব আসছে, নিচের অপশনগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভার্ব আসছে। তার মানে একটা ভার্বের পরে আরেকটি ভার্ব যদি আসে, এই রিলেটেড কিছু নিয়ম আমরা শিখেছিলাম। একটা ভার্বের পরে আরেকটি ভার্ব যদি আসে সেই ক্ষেত্রে কি করতে হয়, তার মানে এটা কোন টপিক থেকে আসছে আমাকে একটু বলো তো। ডেফিনেটলি আমরা এটা রাইট ফর্মস অফ ভার্ব থেকে, তাই না? রাইট ফর্মস অফ ভার্বস যে টপিকসটি রয়েছে এই টপিক থেকে কিন্তু আমাদের এই কোশ্চেনটি করা হয়েছে। এবং তোমাদের কিন্তু আমি সবসময় বলি যে ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেয় তাদের সবচেয়ে কমন একটা রোগ হলো টপিক চিনতে না পারা। সুতরাং তোমাদেরকে টপিকগুলি চিনতে হবে, এজন্য সেটাই আমি করাচ্ছি।
ওকে, তার মানে তাইলে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে। তাহলে এখানে রাইট ফর্মসটা কি হবে? আমরা জানি একটা ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে এই ভার্বের সাথে কি আইএনজি ব্যবহার করতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা এটা নিতে পারছি না, এটাও না, এটাও না। অ্যানসার হিসেবে গ্রহণ করব ডেফিনেটলি বি নাম্বারটা, তাই না? তোমরাও সকলে অ্যানসার করার চেষ্টা করবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ সকলেই অ্যানসার করে দিচ্ছ, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবং দেখো তোমরা যারা গতকালকে 3 বছরের কোশ্চেন্স অ্যানালাইসিস করেছো, আমাকে একটু বলো তো ভাইয়া, এইটা কি রিপিট কোশ্চেন নাকি সরাসরি কোশ্চেন? আমাকে একটু বলো তো, এই কোশ্চেনটাকে আমরা গতকালকেও দেখেছিলাম নাকি দেখেছিলাম না? একটু বলতে হবে। এটা কি রিপিট কোশ্চেন নাকি রিপিট কোশ্চেন না? একটু বলো তো। এই কোশ্চেনটাকে গত এই সেম ক্যাটাগরির কোশ্চেন, মানে একটা ভার্বের পরে আর একটা ভার্ব, এবং সেখানেও কিন্তু লাইক ভার্বটা দিয়েই ছিল মনে হয়, তাই না? মনে পড়ে? কার কার মনে পড়েছে একটু বলো তো, কার কার মনে পড়েছে একটু বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। জি জি, এটা হচ্ছে রিপিট কোশ্চেনস। ওকে, আসেন এরপর চলে আসি, তাহলে 1 নাম্বার শেষ। 2 নাম্বার চলে আসো, কি আসছে? উই ড্যাশ নট হারি, উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে তুমি টোটালি নিচে দেখো অপশনস গুলি তুমি যদি একটু দেখো, দেখে আমরা দেখতে পাচ্ছি কি আসছে, মে, নিড, উড। হ্যাঁ, আমরা দেখো এই প্রশ্নটি দেখে বুঝতে পারছি না যে আসলে কোন টপিক থেকে কোশ্চেন্সটি আসছে, কিন্তু তোমার যখন নিচের এই অপশনগুলি দেখছি, মে আসছে, নিড আসছে, উড আসছে, ডু, ও আছে, এটা তো অক্সিলারি ভার্ব। আর মে, নিড, ডু এগুলা কি মডাল অক্সিলারি ভার্ব, তাই না? তার মানে এটা হচ্ছে তোমার মডাল ভার্ব থেকে কোশ্চেনটি আসছে। সেটা হচ্ছে আমরা বলতে বল কি বলতো, মডাল ভার্ব থেকে কোশ্চেনটি আসছে, তাই না? মডাল ভার্ব। ওকে, আমরা লিখে ফেললাম। এটা কি কোত্থেকে আসছে বলতো? মডাল ভার্ব থেকে কোশ্চেন আসছে। সো তোমাদেরকেও কিন্তু বলতে হবে, আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকেও বলতে হবে, বুঝতে পেরেছেন? আমার সাথে সাথে তোমাদেরকেও বলতে হবে। তার মানে এটা আমাদের মডাল ভার্ব থেকে কোশ্চেনটি আসছে ভাইয়া, মডাল ভার্ব থেকে আসছে, এটা মাথায় রাখতে হইব, বুঝছেন? তাহলে মডাল ভার্ব থেকে। সুতরাং দেখো টপিক চিনতে হবে ভাইয়া। তুমি যখন টপিকটি চিনবা তখন দেখবা খুব সহজেই তুমি এটা ক্লিয়ার করতে পারবা। টপিক চিনতে হবে, এনি হাউ তোমাকে টপিক চিনতে হবে। টপিক না চিনলে কিন্তু হবে না, হবে না, হবে না। যে যত বেশি টপিক ধরতে পারবে সে তত বেশি ইজিলি পারবে কিন্তু, ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে লেগে থাকলে টপিক চেনাটা আহামরি কঠিন কিছুই হবে না। ওকে, জি, তারপরে দেখো মডাল ভার্ব থেকে আসছে, বুঝতে পারলাম আমরা এটা। এখন আসেন তাইলে এরপরে এখন মডাল ভার্বের নরমালি আমরা যে রুলস পড়েছি, মডাল ভার্বের নরমালি যে রুলস গুলি হয় সেই রুলস এর ভিত্তিতে কিন্তু এই কোশ্চেনটি হয়নি। এই কোশ্চেনটি মডাল ভার্ব থেকে হয়তো আসছে, ঠিক আছে, বাট এটা মিনিং ডিপেন্ডেন্ট একটা কোশ্চেন, মানে অর্থের উপর ভিত্তি করে তোমাকে দাগাতে হবে। তুমি দেখো উই মে নট হারি, দেখো মে মানে কি সম্ভাব্য, এটা কি অর্থের সাথে মেলে? হ্যাঁ, মেলে না। কিন্তু উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম, মানে আমাদের প্রচুর সময় আছে, তাহলে আমাদের তাড়াহুড়ো করার দরকার নেই, এরকমটা। সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি? পারি না। কি ব্যবহার করতে পারি? উড ব্যবহার করতে পারি, সরি নিড ব্যবহার করতে পারি। উড এবং ডু এটাও কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, তাই না? ওকে, সো আমরা এখানে কি নিব? নিড নট, তাই না? শোনো, আমি কিন্তু আজকে তোমাদের 2টা বছরের কোশ্চেন্স অ্যানালাইসিস করব, 2 বছরের কোশ্চেন্স, তথা এই যে তোমার 20-21 এবং 19-20 এই 2 বছরের কোশ্চেন্স। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লাস্টে গিয়ে আমি তোমাদের একটা ফাইনালি সাজেশনস বলে দিব যে এই টপিকগুলি তোমরা পড়বা ইনশাআল্লাহ। তাহলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সি ইউনিটের জন্য স্পেশালি সি ইউনিটের জন্য এর বাহিরে পড়া লাগবে না, একদম ক্লিয়ার একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সুতরাং লেগে থাকতে হবে। উই নিড নট হারি, আমাদেরকে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের অনেক সময় আছে। যেমন আমরা তোমাদের ক্ষেত্রে যদি বলি, তোমরা অনেক স্টুডেন্ট আছো, এখনই মনে করো 10 দিনের মধ্যে একদম সব শেষ করে ফেলতে চায়। হ্যাঁ, কিন্তু ভাইয়া না, এত তাড়াহুড়ো করার কিছু নেই, একটু আস্তে আস্তে করে আমরা আগানোর চেষ্টা করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটাও পেরে গেছি। ওকে, আসেন এরপর 3 নাম্বার কোশ্চেন চলে আসছি, দেখি কি আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। এখান থেকে কোথা থেকে আসছে? দেখো, the more you read less you understand, more you read less you understand, the more you read the less you understand, more you read the less you understand। তুমি দেখো একটু খেয়াল করে দেখো, মোর আসছে আর লেস আসছে, তখন তোমার মাথাটা কিন্তু চলে যাওয়া উচিত মোর লেস। এটা কোথায় পাই আমরা ডিগ্রির মধ্যে এইটা পেয়ে থাকি, তাই না? ডিগ্রির আলোচনার মধ্যে এই রিলেটেড আলোচনা আমরা পেয়েছি, তার মানে এটা হচ্ছে আমাদের ডিগ্রি তথা চেঞ্জিং সেন্টেন্স রিলেটেড, এখান থেকে কোশ্চেনটি আসছে, তাই না ভাইয়া? সো আমরা এটা ধরতে পারো, তুমি লিখে নিতে পারো ডিগ্রি লিখে রাখো,
ডিগ্রি, যদিও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা বলা হয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো ডিগ্রি, কারণ ওটার মধ্যেই তো আমাদের 5টি পার্ট রয়েছে, তার মধ্যে একটি পার্ট হচ্ছে ডিগ্রি। এটা হচ্ছে টেকনিকটাও তোমরা একটু লিখে রাখতে পারো যে যত তত, বুঝছো, যত তত এই রিলেটেড অর্থ বোঝাতে আমরা দা প্লাস কম্পারেটিভ, ওকে, দা প্লাস কম্পারেটিভ এবং এখানেও দা প্লাস কম্পারেটিভ এটা ব্যবহার করব, ঠিক আছে। দা প্লাস উভয় পাশে দা প্লাস কম্পারেটিভ ব্যবহার করতে হবে, বুঝছেন? তাহলে বলো তো আমরা অ্যান্সার, হ্যাঁ যত তত। তুমি একটু ব্যাখ্যার মধ্যে লিখে রাখতে পারো। দেখো এই বিষয়গুলি তো তোমাদেরকে এখনো শেখানো হয় নাই, শেখানো হবে আগামীকাল থেকে। আগামীকাল, কারণ আজকে হচ্ছে আমাদের ভর্তির লাস্ট ডেট ইনশাআল্লাহ। আজকে আগামীকাল থেকে আমরা একদম রুটিন ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। আজকে রাতের মধ্যে আমাদের প্রাইভেট ব্যাচে তোমরা যারা আছো তোমরা সবাই রুটিন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে দেখবে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, একদম ধুমধাম ক্লাস চলতে থাকবে 100তে 100 ইনশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার, এই কোশ্চেনগুলো কালকে না করাইছিলেন? যে কালকে যে 5টা পর্যন্ত করাইছিলাম, এরপরে তো আমরা বাকি দুটো পারলাম না, এইজন্য আমি হচ্ছে এই 20, 21 এবং 19, 20 দুইটা 2 বছরের কোশ্চেন শুরু থেকে করাই দিচ্ছি, ওকে। আচ্ছা আসেন, তাহলে আমরা যত দাপলে তাহলে সেই ক্ষেত্রে দেখো তো আমরা এটা ক্যান্সার নিতে পারি না ভাই, এটা নিতে পারি না, এটাও নিতে পারি না। এখান থেকে এই যে দা মোর ইউ রিড দা লেস ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানসার গ্রহণ করতে পারি সি নাম্বার কোশ্চেন। দেখো টপিক কোথা থেকে আসছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা স্পেসিফিক বলতে গেলে ডিগ্রি থেকে কোশ্চেনটি আসছে। আসেন এরপর একটু খেয়াল করে দেখো, সুমন ইজ নট হিয়ার, সুমন এখানে নাই, হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। তোমাদের কালকে একটা শিখিয়েছিলাম, দেখো তো মনে পড়ে কিনা, হ্যাঁ একটু দেখো তো মনে পড়ে কিনা, যে বি আউট ডুইং সামথিং, এরকম একটা কথা গতকালকে তোমাদেরকে শেখানো হয়েছিল, হ্যাঁ এরকমটা, এটা একটু লিখে রাখো, বি আউট ডুইং সামথিং। তথা এখানে যে বি থাকে, খেয়াল করো, বি মানে কাকে কাকে বুঝবো আমরা, এম ইজ আর, আর কি তোমার ওয়াজ ওয়ার। তোমরা এগুলি যদি থেকে থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থেকে থাকে, এরপরে আউট যদি থাকে, এরপরে যে শব্দটি আসবে সাধারণত এই জায়গাটিতে আমরা ভার্বের সাথে আইএনজি তথা জিরান যাকে আমরা বলি এটা ব্যবহার করব, বুঝতে পেরেছো? তথা জিরান যাকে বলি, হ্যাঁ আমি যে বি আউট ডুইং সামথিং, একটু লিখে রাখো তো, মানে কোনো কিছু করা, কোথাও ঘুরতে যাওয়া, করতে যাওয়া, এরকম কিছু, বি আউট ডুইং সামথিং একটু লিখে রাখো। কারণ এই ক্যাটাগরিতে বলা যায় না, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি 1 বছর করেছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এই রিলেটেড 1 বছর কোশ্চেন করেছে, সো সামনে কোন একটা ইউনিভার্সিটিতে করবে না তার কোনো গ্যারান্টি নেই, আবার ঢাবিতেও তো করতে পারে, তাই না? এজন্য বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন্স এই কারণে অ্যানালাইসিস করতে হয়, যাতে দেখা যাচ্ছে এই অ্যানালাইসিসের মাধ্যমে তুমি হয়তো এখানকে অ্যানালাইসিস করছো, অন্য আরেকটা ইউনিভার্সিটিতে এই টপিক থেকে কোশ্চেন্স কমন চলে আসতে পারে, সুতরাং তোমাকে সবগুলি কমপ্লিট করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো সেই ক্ষেত্রে আমরা অ্যানসারটা গ্রহণ করব। সুমন ইজ নট হিয়ার, এই যে বি আসছে, আউট আসছে, তাহলে ভার্বের সাথে কি দেব, এখানে আমরা একটা আইএনজি ব্যবহার করব, তাই না ভাইয়া? তাহলে ভিজিটেড নিতে পারছি না, ইজ ভিজিটিং নিতে পারছি না, শুধু ভিজিটিং অ্যানসার, ভিজিটস না। সো অ্যানসার হবে আমাদের কি সি নাম্বারটা, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, ওকে, ক্লিয়ার হয়েছো? ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটি কোশ্চেন, দেখি আমরা পারি কিনা। কি আসছে আমাদের, আর এরপরে আই উইশ, এটা তো সহজ একটা কোশ্চেন, আমরা সবাই পারি। তো উইশ এরপরে সাবজেক্ট প্লাস ওয়ার, তো সাবজেক্ট যাই আসুক না কেন ওয়ার ব্যবহার করতে, এটা আবার কে না পারে ভাই, এটা খুব সহজ একটা কোশ্চেন। আই উইশ, আই ওয়ার আর চাইল্ড এগেইন। তোমরা অনেক সময় সহজ কোশ্চেন দেখে আরে সমস্যা নেই, এটা কি পারা লাগে নাকি, এটা তো হয় না। দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে কিন্তু করেছে, কারণ অনেক সময় খুব সহজ কোশ্চেনও তোমরা অ্যানসার সঠিক করতে পারো না, ঝামেলা হয়ে যায়, বুঝছেন? ওকে ওকে, ঠিক আছে। আসেন এরপর চলে আসি আমরা 6 নাম্বার কোশ্চেন। আমাদের কি আসছে দেখো একটু খেয়াল করে, সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট বেস্ট রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হ্যাঁ এটা বলছে সিলেক্ট দ্য অল্টারনেটিভ, একটা বিকল্প খুঁজে বের করো, দ্য বেস্ট রিপ্লেস, মানে সর্বোৎকৃষ্ট ভালো রিপ্লেস করে দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তথা এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডের বেস্ট রিপ্লেস তথা সিনোনিম। বেস্ট রিপ্লেস একদম ডিরেক্টলি যদি আমরা বলি সিনোনিম, কথা বুঝছো? এরকমটা অনেক স্টুডেন্ট তোমরা আছো, তোমরা এই রিলেটেড কোশ্চেন করলে ধরতে পারো না, বুঝতে পারো না। বেস্ট রিপ্লেস মানে কি বুঝাইলো আসলে, বেস্ট রিপ্লেস মানে কি বুঝাইলো? অনেক সময় আরো বিভিন্ন স্টাইলে ইজ নট সিনোনিম, তার মানে কি অ্যান্টোনিম, ইজ নট অ্যান্টোনিম, তার মানে কি সিনোনিম। এটা
আবার কখনো কখনো মিনিং চাবে, আর মিনিং মানেও তো এটা সিনোনিমই বলা চলে। সুতরাং তোমাকে আগে কোশ্চেনটি বুঝতে হবে, কোশ্চেনটা বুঝতে হবে এখানে কি চেয়েছে আমার, এখানে বেস্ট রিপ্লেস তথা সর্বোৎকৃষ্ট প্রতিস্থাপন কোনটা তথা সিনোনিম কোনটা, কথা বুঝছেন? হ্যাঁ, কোনটা সিনোনিম সেইটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে। তাহলে দেখো ইন্টিমেটেড মানে কি ভয় দেখানো, ভয় পাওয়া এরকম কিছু, সেক্ষেত্রে কি ফ্রাইটেন্ড দেখতে পাচ্তে প্রমোট তো হতে পারে না, ডিসলাইক হতে পারে না, ইনকার্সড অর্থের সাথে মেলে না, সুতরাং অর্থের সাথে মিলছে কোনটা আমার ফ্রাইটেন তথা ভয়, ভয় দেখানো এরকমটা বিষয়। তার মানে কোশ্চেনটা সিনোনিম থেকে আসছে, আশা করছি তোমরা ধরতে পেরেছো। ওকে, আসেন এরপর চলে আসি আমরা 7 নাম্বার কোশ্চেন। দেখেন কি আসছে, এই দেখেন গতকালকে তোমাদেরকে শিখিয়েছিলাম যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস ম্যাচিং দ্য রিলেশনশিপ সাজেস্টেড ইন দ্য ক্যাপিটালাইজড পেয়ার, বড় হাতের বর্ণ দিয়ে লেখা হয়েছে ফ্যান্স আর গ্যালারিজ। বলো তো এটা কোন টপিক থেকে আসছে, দেখি কে কে পারে। বলেছিলাম এই টপিকটা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট থেকে, তোমার একদম 1 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো দিনও এই টপিকের নাম তুমি শুনো নাই। বলো তো ভাইয়া এটা কোন টপিক থেকে আসছে, দেখি 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 কে কে পারে। আচ্ছা, ওয়ার্ডের মিনিং এত বুঝি না ভাইয়া, এটা সমস্যা। ওয়ার্ডের মিনিংটাও তোমাকে বুঝতে হবে, যে যত বেশি ওয়ার্ড মিনিং পারবে সে তত বেশি ইয়ার কোশ্চেনস অ্যানালাইসিসও করতে তার কাছে সহজ হবে এবং সে সবকিছুই বুঝবে। ইংলিশের মূল গোড়াটাই হচ্ছে ভোকাবুলারি তথা ওয়ার্ড মিনিং জানা। যে যত বেশি ওয়ার্ড মিনিং জানে সে তত বেশি ইংরেজি পারে, এটাই হচ্ছে বাস্তবতা, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই টপিকটার নাম হচ্ছে অ্যানালজি। ওকে ওকে, এটা অ্যানালজি টপিক থেকে আসছে। ওকে, শুনেন আমি আপনাদেরকে আরেকটু কথা জানিয়ে রাখি, আমাদের আজকে কিন্তু ভর্তির লাস্ট ডেট। সুতরাং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা এখনো ভর্তি হতে পারেনি, মানে আগামী কাল থেকে, গতকালকে প্রাইভেট ব্যাচেও তোমাদেরকে বলেছি যে আমরা আগামী কাল থেকে একদম শূন্য থেকে আমাদের যে যাত্রাটা শুরু, সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আগামীকাল সকাল 11টা বাজে। আমি ক্লাস নেব, আশা রাখি ইনশাআল্লাহ। আমাদের আগামীকাল প্রায় 3টা ক্লাস রয়েছে, 2টা অথবা 3টা রুটিনে, রাতেই হয়তো রুটিন ফাইনালি রুটিনটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে আগামীকাল থেকে, আগামীকাল 11 তারিখ থেকে একদম শূন্য থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। সুতরাং তোমরা যদি এখনো কেউ ভর্তি না হওনি, এরকম যদি কেউ থেকে থাকো, তাদেরকে বলছি দ্রুত আমাদের সাথে এনরোল করে ফেলো। আর যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা যদি না করতে পারে, অন্তত আজকের মধ্যে দ্রুত পেজে নক করে ভর্তিটা কনফার্ম করিয়ে ফেলো। কালকে যেন শূন্য থেকে যেন সে যাত্রাটি শুরু করতে পারে ইনশাআল্লাহ। শুরু থেকে যদি আমাদের সাথে কোনো স্টুডেন্ট লেগে থাকে, আশা রাখি ইনশাআল্লাহ ভালো কিছু করবে। এবং তোমরা তো দেখতেই পাচ্ছ পাশাপাশি আমরা 5টি বই তোমাদেরকে দিচ্ছি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের বই, বাংলা ইংলিশের বই। হ্যাঁ, এটা হয়তো আজকে চলে আসছে, কুরিয়ার করে কালকে থেকে পাবা ইনশাআল্লাহ। আমি লাইভেও দেখাবো তোমাদেরকে, দেখো এই বিষয়গুলো হ্যাঁ পেয়ে যাবা। তার মানে একটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের বই, বাংলা ইংলিশের বই, এরপর তোমার কি কোশ্চেন অ্যানালাইসিস এবং এক্সাম বুক, এবং হচ্ছে কোর্স আউটলাইন, এটা পেয়ে যাবা। এবং অনেক সময় তোমরা প্রশ্ন করো না, স্যার এই ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কত পয়েন্ট লাগবে, কত কি লাগবে, কি রেজাল্ট করতে, কোন কয়টা সাবজেক্ট, এই বিস্তারিত জানতে চাও, এগুলো সব আমরা আমাদের বইয়ের মধ্যে এটা দিয়ে দিয়েছি, বুঝছেন? এবং আরেকটা চমক দিয়েছি, সেটা কি জানো? স্টাডি প্ল্যানার, তথা তুমি প্রতিদিন কত ঘন্টা কোন সাবজেক্টই পড়েছো এটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সাথে একসাথে তোমরা পেয়ে যাবে। এটাও কিন্তু দেওয়ার কথা ছিল না। তোমরা যারা প্রথমে আমাদের কাছে ভর্তি হয়েছো, আমরা যে স্টাডি প্ল্যানার বলো, এই যে মেমোরাইজিং মেডিসিন মানে ইংরেজি মুখস্থ করে এই অংশটুকু, এগুলা দেওয়ার কথা ছিল নাকি, তারপর আমরা তোমাদেরকে দিচ্ছি। ওয়েমার শিট থাকবে, তারপর টি শার্ট থাকবে, কলম থাকবে, এই সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু আমরা তোমাদেরকে প্যাকেট বক্স করে প্রায় 1 কেজির উপরে হবে মনে হচ্ছে, 1 কেজির উপরে টোটাল ম্যাটেরিয়ালস গুলা তোমাদেরকে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই জন্য আমি আবারও অনুরোধ করছি, যারা এখনো তোমরা এনরোল করতে পারোনি, দ্রুত এনরোল করে ফেলো, তাহলে ভালো হবে তোমাদের জন্য ইনশাআল্লাহ। ওকে, আসেন দেখো একটু খেয়াল করে, এই দেখো ফ্যান, এই ফ্যান মানে কিন্তু তোমার মাথার উপর ঘুরছে যে ফ্যান, সেই ফ্যান কিন্তু না। এই ফ্যান শব্দের অর্থ হচ্ছে তোমার ভক্তবৃন্দ, যাকে আমরা বলি। আর দেখো ফ্যান আর কি গ্যালারি, গ্যালারি মানে কি, গ্যালারি তো আমরা গ্যালারিই বুঝি। তার মানে ফ্যান যারা ভক্তবৃন্দরা বসে থাকে কোথায়, গ্যালারিতে বসে থাকে। সো এরকম একটা সম্পর্ক আমাদেরকে টানতে হবে। দেখো টিম মানে কি তোমার দল, আর গোল পোস্ট মানে কি, গোল পোস্ট তো গোল পোস্টই বলে, যেখানে তুমি মাইটি দিয়ে কও গোল,
টিমের সাথে গোল পোস্টের এই ফ্যান এবং গ্যালারির যে সম্পর্ক, এটার সাথে কি সেই সম্পর্ক আছে ভাইয়া? নাই। তার মানে এটা আমরা অ্যান্সার নিতে পারছি না। দেখো রেফারি কি করে? ডিসিশন দিয়ে থাকে, রেফারি ডিসিশন দেয়, কিন্তু ফ্যান গ্যালারিতে বসে থাকে। এটার সাথে দেখো তো ভাইয়া রিলেশনটা কি মেলে? হুবহু এরকমটা কিন্তু মেলে না। সো আমরা এটাও অপশন হিসেবে নিতে পারছি না। দেখো অডিয়েন্স মানে কি? শ্রোতা, আর সিট মানে কি? আসন। তাহলে শ্রোতাবৃন্দ আসনে বসে থাকে। দেখো তো মেলে কিনা? তোমরা নিজেরা একটু খেয়াল করে দেখো। তুমি কিন্তু অ্যানালজি পারো না, তুমি কিন্তু অ্যানালজি এখনো তোমাকে শেখানো হয়নি, কিন্তু তোমাকে জাস্ট যখন একটু গতকালকে ক্লাসে যারা এই যে মাত্র দুইটা না তিনটা মনে হয় আসছিল 3 বছরের ইয়ার কোশ্চেন্স এর মধ্যে, অনেকটাই যারা একটু শিখে ফেলেছো তারা কিন্তু আজকে ধরাই দিলে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বুঝছি তো, এটা এইটা হবে। অথচ অ্যানালজি তোমাকে পড়ানোই হয় নাই এখনো। আর তুমি না পড়াই যদি এরকম পারো, আর পড়াইলে তো আশা করি ইনশাআল্লাহ যেখান থেকে অ্যানালজি আসুক না কেন তোমাকে কুছ পরোয়া নেই, নাকি? হ্যাঁ, 100তে 100 পারবা তোমরা। তো দেখো অডিয়েন্স, শ্রোতা আর হচ্ছে কি আসন, তার মানে এটা হচ্ছে আমাদের সম্পর্কের সাথে মিলছে। দেখো টিকেট আর কাউন্টার, এটাও কিন্তু ওইভাবে করে সম্পর্কের সাথে মিলছে না। সো অ্যানসার হিসেবে আমরা কোনটাকে গ্রহণ করব বলো তো? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অবশ্যই সি নাম্বার অপশনটি গ্রহণ করছি। এবং কোশ্চেন আসছে কোথা থেকে? আমাদের অ্যানালজি নামক যে টপিকটি রয়েছে সেই টপিক থেকে আসছে। এরপর আছে which word is wrongly spelled। দেখো রং আগে বুঝো, এই জায়গাটিতে তোমাদের যেটা ভুল হয়, এটা বলতো কোন টপিক থেকে কোশ্চেন আসছে আমাকে একটু বলো তো। এই 8 নাম্বার কোশ্চেনটি কোন টপিক থেকে আসছে আমাকে একটু বলো তোমরা। এই 8 নাম্বার কোশ্চেনটি কোন টপিক থেকে আসছে? কে কে বলতে পারবে? কে বলতে পারবে যে 8 নাম্বার কোশ্চেনটি কোন টপিক থেকে আসছে? ভাইয়া টপিক চেনাটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। তোমাকে চিনতে হবে, আমাকে একটু বলো তো কোন টপিক থেকে আসছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই বলেছো কি কোথা থেকে আসছে? স্পেলিং থেকে আসছে, তাই না ভাইয়া? স্পেলিং থেকে আসছে। এখন স্পেলিং এর ক্ষেত্রে তোমার দুইটা ক্যাটাগরির কোশ্চেন আসতে পারে। স্পেলিং এর ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করো, যে স্পেলিং থেকে দুইটা ক্যাটাগরির কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে এটা কারেক্ট চাইতে পারে, কথা বুঝো, কি চাইতে পারে বলো তো ভাইয়া? একটা হচ্ছে তোমার কারেক্ট, যে এই যে নিচে 4টি বানান রয়েছে, এই 4টি বানানের মধ্যে কোনটা কারেক্ট এইটা তুমি খুঁজে বের করো, এটা তোমার কাছে চাইতে পারে। অথবা কখনো চাইতে পারে তোমার ইনকারেক্ট, মানে এই 4টা বানানের মধ্যে 3টা রাইট আর একটা হচ্ছে রং। 3টা রাইট আর একটা হচ্ছে রং। রং কোনটা? এই রং শব্দটি তুমি খুঁজে বের করো, এরকমটাও তোমার কাছে চাইতে পারে। তার মানে যখনই তুমি দেখবা স্পেলিং থেকে প্রশ্ন আসছে, তখন তোমার মাথায় রাখতে হবে যে এখানে কি আসলে আমার কারেক্ট স্পেলিংটা চাচ্ছে নাকি রং স্পেলিংটা চাচ্ছে, কোনটা আসলে চাচ্ছে। যেটা চাবে সেটা তোমাকে অ্যানসার করতে হবে। কথা বুঝছো কিনা? আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে ভাইয়া, মনোযোগ দিয়ে শুনতে হবে। যে স্পেলিং এর ক্ষেত্রে দুইটা ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কারেক্ট স্পেলিং কোনটা, সঠিক বানান কোনটা, এটা আমার চাইতে পারে। আবার চাইতে পারে নিচের কোনটা ভুল বানান, এটাও কিন্তু চাইতে পারে। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে একটু বলো তো, which word is wrongly spelled? এইটার দ্বারা, এই প্রশ্নের দ্বারা তুমি কি বুঝছো? এইটা কি তোমার নিচের 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট সেটা তোমার কাছে জানতে চাচ্ছে, নাকি কোনটা ভুল বানান সেটা জানতে চাচ্ছে? আমাকে একটু বলো তো তুমি কি বুঝছো। কারণ ভাইয়া অবাক হবা, তুমি হয়তো মাত্র এবছর পরীক্ষা দিতে যাবে, অনেক কিছুই তুমি বুঝো না এখনো, ভাইয়া। হ্যাঁ, অনেক কিছুই বুঝো না। প্রতি বছর অনেক স্টুডেন্ট থাকে যারা এই স্পেলিংটা কমন পড়েছে, কিন্তু রং চেয়েছে নাকি কারেক্ট চেয়েছে এইটা ধরতে না পারার কারণে ভুল করে আসে। কথা বুঝছো? এটা একটু মাথায় রাখতে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। তার মানে এটা যে রংলি স্পেল, ভুল ভাবে বানান কোনটা, তথা নিচের 4টি অপশনের মধ্যে তোমার 3টি হচ্ছে ভুল আর একটি হচ্ছে কারেক্ট। তো কারেক্ট কোনটা, সরি 3টি হচ্ছে কারেক্ট আর একটি হচ্ছে ভুল, সে ভুল কোনটা এটা তোমাকে যাচাই বাছাই করতে বলছে। থ্যাংক ইউ সো মাচ। এই তো তোমরা ধরতে পেরেছো, মাশাআল্লাহ। এখন ডিসিভ এটা কি একটা কারেক্ট স্পেলিং, রিসিভ এটা কি একটা কারেক্ট স্পেলিং, তারপর রিসিভ এটা কি একটা কারেক্ট স্পেলিং। কিন্তু দেখো রিসিভ, এই দেখো আর ই ঠিক আছে, কিন্তু এই সি ই আই ঠিক আছে, সি
EI, কিন্তু ওরা দিয়েছে কি CIE, যাতে তোমার চোখে দেখো পড়েই না। তুমি একটু খেয়াল করে দেখেছো, আমি যে গতকালকে ক্লাসে তোমাদেরকে বারবার বলছিলাম, ও ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি তোমাকে পাস করাতে চায় না, তোমাকে ফেল করাতে চায়। তাদের ধান্দাই হচ্ছে তুমি ফেল করো, ফেল করো, ফেল করো। এই যে দেখছো একই ক্যাটাগরির বানান দিয়েছে, আবার দেখো হালকা একটু ভুল দিয়েছে। অনেক সময় তাড়াহুড়ো করার কারণে এইটুকু অনেকের চোখেই পড়ে না, সে খুঁজেই পাই না। আর এক্সাম হল তো হাসরের ময়দানের মতো, ইয়া নাফসি করা একটা অবস্থা। ওখানে তো ভুল করার জন্যই মানুষ যায়, ওখানে তো ভুল হবে, এটা স্বাভাবিক কথা। তবে এই ভুলের ভিতর থেকে তোমাকে আবার সঠিক পথে ফিরে আসতে হবে। সো আমরা অ্যানসার নিব কোনটা বলতো? তার মানে এইটা হচ্ছে আমাদের ভুল। সো আমাদের কারেক্ট অ্যানসার হিসেবে ডি নাম্বারটা গ্রহণ করতে হবে। ওকে ভাইয়া, আসেন এরপর কি আসছে, দ্য গিফট ওয়াজ wrapped in blue paper। বলেছিলাম ভাইয়া দেখো এই কোশ্চেনটা গত বছর আসছে 23-24 সেশনেও। দেখো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রিপিট হয় কি হয় না তোমার নিজের চোখে তুমি দেখো। একটু আগে দেখাইলাম লাইক, এরপরে একটা ভার্ব দিয়ে আসছে, আইএনজি দিয়ে 23-24 সেশনে আসছে। আবার দেখো এই সেশনে দেখো ভাইয়া একটা কোশ্চেন, এটাকে আগে তোমরা যারা গতকালকে আমার সাথে আমার প্রাইভেট বেসের ক্লাসে যারা 3 বছরের কোশ্চেনস অ্যানালাইসিস করেছো, তোমরা বলো তো ভাইয়া এই কোশ্চেনটা কি আসছিল নাকি আসে নাই? সেম কোশ্চেন কিন্তু এইভাবে তোমার আসছিল, জাস্ট অপশন দেখো ওখানে কিন্তু এ নাম্বারে কিন্তু বাই দিয়েছিল। কারণ ওই যে তোমরা ভাববা দেখো ভুল করার, এই যে এটা প্যাসিভ করে তো এখানে বাই হবে, এখানে কি আসলে বাই হবে না? ভাইয়া গতকালকে কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটিতে কোনো কিছুর মধ্যে কোনো কিছু মোড়ানো আছে। এই অর্থে আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করে থাকি বলো তো ভাইয়া? আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করে থাকি, তাই না? জি 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 wrapped in appropriate preposition। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাজু চন্দ। ওকে মাশাআল্লাহ, তাহলে আমরা হ্যাঁ wrapped in তার মানে কোনো কিছুর মধ্যে ঢোকানো বা মোড়ানো। ভাইয়া আমি তোমাদেরকে এতটুকু অনুরোধ করি, তোমরা অনেক স্টুডেন্ট আছো আসলে এই টাইমটাতে বেশি ইয়া করবা না। অনেক আছে না অনেক বেশি বুঝে, অনেক বেশি বুঝা বলতে কি মানে সে মনে করে যে তোর আমি কি হেড সাইডে কম বুঝি, এরকম কিছু ভাব নেওয়া স্টুডেন্ট থাকবে, এটা করবা না। তোমার যার দিক নির্দেশনা ভালো লাগে, যার কথাবার্তাগুলি ভালো লাগে, যার মনে হচ্ছে সে সঠিক পথে আমাকে পরিচালিত করছে, যাকে মনে হচ্ছে যে আমাকে সুন্দরভাবে গাইড করছে, আমার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, এই টিচারদের হাতে তুমি সঁপে দাও। সেটা আমি যে হবে বিষয়টা এরকম না, তোমার যার ভালো লাগে তার কাছে সঁপে দিয়ে সে যেভাবে যেটা বলে তুমি সেটা শুনে চলো, তাহলে একটু ভালো করতে পারবা। যেমন আমি তোমাকে এতটুকু অনুরোধ করব, সব মিলিয়ে হ্যাঁ তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তুমি ইংরেজির উপরে মিনিমাম 2000 কোশ্চেনস তুমি অ্যানালাইসিস করিও। 2000 কোশ্চেনস, মাত্র 2000 কোশ্চেনস তুমি অ্যানালাইসিস করিও। তুমি বলছো স্যার মাত্র বললেন 2000 কোশ্চেনস, তাই মাত্র বললেন? ও ভাইয়া তোমাকে যদি ধরো আমি সব মিলে 60টি ক্লাস যদি ইংরেজির উপরে নেই, প্রতিটা ক্লাসে আমি মিনিমাম তোমাকে 30টা কোশ্চেন অ্যানালাইসিস করাবো। 300 কত রে ভাই? 18। দেখ 1800 তো এই 60টা ক্লাসেই তো তোমাকে 1800টা কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিব। এর বাইরে তোমাকে যদি ডিইউ এর অল কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, যে আরইউ যদি অ্যানালাইসিস করি, সিইউ যদি অ্যানালাইসিস করি, 7 কলেজ যদি অ্যানালাইসিস করি, ও ভাইয়া জেইউ তথা জাহাঙ্গীরনগর যদি অ্যানালাইসিস করি, হ্যাঁ তাহলে তোমার এই কি তারপরে কি তোমার জিএসটি এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, এখানে কোশ্চেন কি আরো মিনিমাম 5 থেকে 700 পাবে না? আর এখানে মিনিমাম 5 থেকে 700 কোশ্চেন পাবা। তাহলে গড়ে প্রায় 2500 থেকে 3000 কোশ্চেন তো আমার এই কোর্সের মাধ্যমেই তো অটো তুমি অ্যানালাইসিস করে ফেলবা। তার জন্য তোমার কাজটা কি, জাস্ট আমার সাথে লেগে থেকে কোশ্চেনস গুলো অ্যানালাইসিস করিয়ে ফেলা। তাহলে মিনিমাম 3000 কোশ্চেন অ্যানালাইসিস হয়ে যাবে। আর কোন স্টুডেন্ট যদি এই 3000 কোশ্চেনস ভাইয়া এই যে অ্যানালাইসিস করাচ্ছি এভাবে অ্যানালাইসিস করে যে একটু ধরে রাখতে পারে, তুই দেখবি যাবি রাবি চবি যাবি গুচ্ছ যে কোনো একটা জায়গায় তোর এর ভিতর থেকে অধিকাংশ কোশ্চেন প্রায় 70 or 80% কোশ্চেন তুই একদম হুবহু কমন পাবি। হুবহু বলতে হয় যে কিছু দেখতেই তো পাচ্ছ কিভাবে করে কমন আসছে, কিছু কিছু একদম হুবহু চলে আসবে, কিছু কিছু ওই রুল থেকে আসবে যা তুমি একই ক্যাটাগরিতে করেছো। রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় যদু, যদুর জায়গায় মধু, এই লাগাই দিয়ে তোমার কোশ্চেনগুলো করে দিবে। বুঝছো কথা আমার? সুতরাং তোমরা হয়তো এই কোশ্চেন আগে করেছো আবার এখনো করেছো, এখন দেখা যাচ্ছে যে মানে এটা কেমন কেমন লাগে। মানে আমি তোমাকে অনুরোধ করব যে 3000 কোশ্চেন মানে পড়তে তোর এমন হবে এটা মুখস্থ হয়ে গেছে, দেখলেই বুঝিস, দেখলে এটা অ্যানসার, এটা অ্যানসার হবে। হ্যাঁ কথা বুঝছো? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং তোমাকে এটা লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, ঠিক আছে?
ওকে, আসো তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা র‍্যাপড ইন, তাই না ভাইয়া? আসেন এরপর 10 নাম্বার কোশ্চেন দেখেন কি আসছে। আই উইক, হ্যাঁ আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট এটা ড্যাশ আ উইক, দেখো এক সপ্তাহের মধ্যে, একটু খেয়াল করে দেখো এক সপ্তাহের মধ্যে, হ্যাঁ ইন আ উইক, তাই না ভাইয়া? এটা তো একটা কমন কথা, এটা আর এত ভাঙার তেমন কিছু নেই। ইন আ উইক মানে এক সপ্তাহের মধ্যে, আমরা জানি মধ্যে অর্থ সবসময় কি বসে, তোমার প্রেপোজিশন হিসেবে ইন বসে, তো সেই ক্ষেত্রে আমরা বাকিগুলো অপশনস তোমার কাটা থাকলো কি একমাত্র ইন। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট, আমি আমার ড্রাইভিং টেস্ট গ্রহণ করব ইন আ উইক, তাই না? এক সপ্তাহের মধ্যে। ওকে ওকে ওকে, 9টার মধ্যে 3টা রিপিট স্যার, বুঝতে পেরেছো? তাহলে তুমি অবাক হবা, এই দেখো মানে আমি যদি এভাবে করে তোমাকে 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করাই, বা তুমি যদি মানে ধরো ঢাবির একদম 33 বছর যদি কমপ্লিট করে ফেলানো হয়, বা রাবির 10 বছরে করে ফেললাম, চবির 10 বছরে করে ফেললাম, গুচ্ছ করে ফেললাম, 7 কলেজে করে ফেললাম, করার পর তুমি দেখবা স্যার সবই তো রিপিট কোশ্চেন, সবই থেকে স্যার রিপিট কোশ্চেন, ঘুরে ফিরে তো এগুলাই আসে। আচ্ছা তোমরা যারা আমার কাছে ইন্টারমিডিয়েট পড়েছিলা, ভাইয়া মিথ্যা কথা বলবো না, লাইভ যেহেতু চলছে, প্রাইভেট ব্যাচও না, ক্লিয়ার সত্য কথা বলো, আমি যে তোমাদেরকে 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে দিয়েছিলাম, এবং তোমরা যারা, শুধু তারাই কমেন্ট করে এখন, তোমরা যারা 16 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ডে আসা বোর্ড কোশ্চেন্স গুলি অ্যানালাইসিস করেছিল গ্রামারের প্রত্যেকটা আইটেমের, তাদের কাছে বোর্ড পরীক্ষায় গিয়ে সিলেট আলাদা হয়তো পরীক্ষা দিতে পারে না, বাকি তো তোমরা পেরেছো। তোমরা বলো তো ভাইয়া, তোমার কি হুবহু কমন পড়ছিল না? হুবহু কমন বলতে হয়তো ওইটা কিছু কিছু বোর্ডে ওইটাই রিপিট হয়েছে, আর কিছু অধিকাংশ কি মানে ওই রিপিট, ওই জাতীয় কোশ্চেন। সত্য না মিথ্যা বলো তো ভাইয়া? মনে পড়ে? মনে পড়ে নাকি সেই দিনের কথা? হ্যাঁ মনে পড়ে? জি জি, অনেক ইজি লাগছে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা যে অনেক ইজি লাগছে। এটাই সেম ভাবে সেম ভাবে তুমি যদি ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ 7 কলেজ এই রিলেটেড কোশ্চেন্স গুলি যদি অ্যানালাইসিস করে নিতে পারো, তুমিও দেখবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে তোমার কেমন যেন সবকিছু কমন, বুঝতে পেরেছো ভাইয়া? জি জি স্যার, আমাদেরকে 16 থেকে 23 পর্যন্ত একবারে ক্লিয়ার হয়ে গেছিল, বোর্ড কোশ্চেন গুলাও পুরাই মুখস্থ মতো হয়ে গেছে। হ্যাঁ জি জি, এটাই, এজন্য সেম এভাবে করে, হ্যাঁ সেম এভাবে করে তোমার মাথায় রাখতে হবে, তোমার এই সেম এভাবে করে মাথায় রাখতে হবে যে তোমার এই ইউনিভার্সিটি কোশ্চেন গুলো প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে হবে, যে যত অ্যানালাইসিস করতে পারবে সে তত বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আসেন এরপর কি আসছে, হোয়াট ইজ দ্য রাইট সিনোনিম। দেখো সিনোনিম এটা কি, আমরা দেখি কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি সিনোনিম থেকে কোশ্চেন আসছে। হস্টাইল মানে কি, শত্রুতা ভাবাপন্ন বা শত্রুতাপূর্ণ যাকে আমরা বলি। ফ্লেক্সিবল মানে তো নমনীয়। আনফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে তো বন্ধুত্ব বদলে, আনফ্রেন্ডলি মানে হচ্ছে কি বন্ধুত্ব না যেটা, তাহলে শত্রুতা। হ্যাপি মানে তো সুখী, ইনডিফারেন্ট মানে কি উদাসীন, তাহলে आंसर আমরা কোনটা নিতে পারি সিনোনিম হিসেবে, তোমার কি আনফ্রেন্ডলি, তাই না? এই দেখেন আনফ্রেন্ডলি। ওকে, আশা করি বুঝতে পেরেছে। আসেন এরপরে 12 নাম্বার কোশ্চেন যেটা আসছে, দেন কি দা পেশেন্টস ব্লাড প্রেসার ওয়াজ ড্যাশ ড্যাশ ড্যাশ, দেন কি আসছে এই জায়গাটিতে একটু খেয়াল করে দেখো, আসছে কি তোমার সো, এই দেখো টু মেলে, সো আর টু মেলে না, কিন্তু এটা মাস এবং টু মেলে ভাইয়া না, এটাও কিন্তু মেলে না। এই দেখেন টু ডট ডট টু, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের মেলে। এটা তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমরা তো ইন্টারমিডিয়েটে এটা পড়ো না, এই জন্য তোমাদের একটু ঝামেলা হয়তো হতে পারে, এটা লিখে রাখতে পারো একটু। এই দেখো টু ডট ডট এরপরে হচ্ছে টু, এই জায়গাটিতে বসবে তোমার হয়তো কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এখানে বসে, আর এই জায়গাটিতে একটা ভার্ব বসে। এটা টেকনিক তোমরা লিখে রাখতে পারো, টু ডট ডট টু, একটু লিখে রাখো তো ভাইয়া, একটু লিখে রাখো যে টু ডট ডট, আর এখানেও টু হয়ে থাকে, এর পাশে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, আর পরে হচ্ছে ভার্ব বসবে, একটু লিখে রাখো, তাহলে তোমাদের জন্য খুবই বেটার হবে। কারণ এই অপশনস থেকেও দেখো কোশ্চেন কিন্তু আসছে, সুতরাং এটা মাথায় রাখো, ক্লিয়ার হয়ে যাবে। টু ডট ডট টু, হ্যাঁ ওকে, এটা নেগেটিভ অর্থ দিয়ে থাকে। অর্থটা কেমন, দ্য পেশেন্টস ব্লাড প্রেসার, রোগীর ব্লাড প্রেসার এত ওয়াজ টু হাই টু ইগনোর, মানে এতটাই উচ্চ ছিল যে অবহেলা করার কোনো সুযোগ ছিল না। ওকে, আশা করছি আমরা ক্লিয়ার হয়েছি। দেখতে দেখো 12টি কোশ্চেন কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলেছি, একদম 12টি কোশ্চেন আমরা ক্লিয়ার করে ফেললাম। আমাকে একটু বলো তো 12টি কোশ্চেনের মধ্যে কার কতটি হয়েছে, কে কতটি পেরেছো একটু বলো তো, বা মোটামুটি, বা হয়তো তুমি আগে দেখেছিলে কম বেশি পেরেছো, সব মিলিয়ে তোমার কাছে 12টি কোশ্চেনের মধ্যে তোমার কি মনে হচ্ছে, হ্যাঁ স্যার আমি মোটামুটি 4টা 5টা 6টা তো পারলামই স্যার, হ্যাঁ 4টা 5টা, কে কয়টা পেরেছো সত্য কথা বলো তো একটু, কে কয়টা পেরেছো
একটু আমাকে বলো যে একটু বুঝে বুঝে কে কয়টা পেরেছো একটু বলো, তাহলে আশা করি ইনশাআল্লাহ একটা পার্সেন্টেজ চলে আসবে যে হ্যাঁ আমি তাহলে পারবো, আশা রাখি ইনশাআল্লাহ। ওকে ভাইয়া একটু বলো তো দেখি কে কয়টা পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ অনেকেই অনেকগুলি পেরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো হ্যাঁ অনেকে অনেকগুলি পেরেছে, পারতে হবে, পারবেন ইনশাআল্লাহ। তাও তো দেখো এখন তো তোমাদের এই টপিকগুলি তো আমরা শিখাইনি তোমাদের। এই যে সমস্ত টপিক থেকে কোশ্চেনগুলি আসতেছে, হ্যাঁ যে সমস্ত টপিক থেকে কোশ্চেনগুলি আসতেছে এগুলা তো তোমাকে শিখাইনি। আবার শোনো অনেকে বলে কি জানো, ইয়ার কোশ্চেন এগুলা তো সহজ হয়, এগুলা তো পারাই যায়, যে পারা যায় না হচ্ছে প্র্যাকটিসেরটা। এই বোকা ছেলে, তোমার এই যে ইয়ার কোশ্চেন থেকে কি কোশ্চেন আসবে নাকি অন্য জায়গা থেকে সাধারণত আসে? তবে এই ইয়ার কোশ্চেনের অনুকূলেই তো তোমার ইউনিভার্সিটি কোশ্চেন করবে, এই ইয়ার কোশ্চেনের অনুকূলেই তো ইউনিভার্সিটি কোশ্চেন করবে নাকি? হ্যাঁ, তাহলে ইয়ার কোশ্চেন তুমি পারো, সহজ, তাহলে তুমি ইউনিভার্সিটি চান্স পাবা। এটা তুমি পারো তাই তোমার কাছে সহজ লাগে, আর যে পারে না তাকে জায়গায় দেখো সে বলে ওরে বাবা রে বাবা এটা এত কঠিন, এই সে এটা পারা সম্ভব না, এরকম কথা কিন্তু বলবে। সুতরাং একটু ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করো, আশা করি বুঝতে পেরেছো। জি জি, অনেকের দেখা যাচ্ছে 5, 6, 7, 8, 9, 10 বা অনেকের 11টাও হয়েছে, মাশাআল্লাহ। চলেন আমরা এরপরে চলে আসব হচ্ছে আমরা 2019-20 সেশনের কোশ্চেনটি অ্যানালাইসিস করব। এখন 19-20 আমরা দেখি আমাদের 19-20 সেশনের যে কোশ্চেনটি আসছে, জি 19-20 সেশনের কোশ্চেনটি আমরা এখন বিশ্লেষণ করব। চলেন আমরা দেখি পারি কিনা। আচ্ছা দেখেন কি আসছে, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। আসছে আমাদের দেখেন, ইভেন অ্যাজ আ চাইল্ড, একটা শিশু, এমন কি একজন শিশু হিসাবে, দেখো ইভেন অ্যাজ আ চাইল্ড, এমন কি একটা শিশু হিসেবে স্লিপ ড্যাশ সুমনা। কি হবে কি হবে কি হবে? হ্যাঁ দেখি একটু দেখো, এটা জাস্ট টোটালি মিনিং ডিপেন্ডেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে তোমার মিনিং ডিপেন্ডেন্ট একটা কোশ্চেন, অর্থের উপর নির্ভর করে তোমাকে এটা দিতে হবে। একটা শিশু হিসেবে দেখো, এটা লাইক সুমনা, স্লিপ লাইক সুমনা, মানে সুমনা কি ঘুম পছন্দ করেছিল সুমনাকে, অর্থ মেলে যে ঘুম, এমনকি একটা শিশু হিসেবে ঘুম পছন্দ করেছিল সুমনাকে, মেলে? লজিক্যালি করে অর্থ কিন্তু মেলে না। আচ্ছা তোমার কি এলুডেড শব্দের অর্থ তোমার কি শেষ করে দেওয়া, এরকম, এটাও দেখো স্লিপ এলুডেড সুমনা, তাও মেলে না। আচ্ছা তবে স্লিপ ডিস্ট্রাক্ট সুমনা, তারপরে সুমনার ঘুমে কি বলে তোমার অশান্তি হয়েছিল, ঘুমটা ভালো ছিল না, এরকম কিছু একটা। লাভ কি ভালোবেসেছিল, স্লিপ লাভ সুমনা, যে ঘুম সুমনাকে ভালোবেসেছিল না, মানে মূলত এটা হচ্ছে একটু মিনিং ডিপেন্ডেন্ট, একটু চিন্তা, একটু ক্রিটিক্যালি একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো যে একটা শিশু হওয়া সত্ত্বেও সুমনার ঘুমে ব্যাঘাত ঘটেছিল, বা সুমনার ঘুমটা ভালো ছিল না, ঘুম ভালো হতো না, এরকমটা অর্থ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্লিপ ডিসরাপ্ট সুমনা। একটু হালকা তোমাদের কাছে বিদঘুটে লাগতে পারে, কিন্তু এটা তো মিনিং ডিপেন্ডেন্ট, একটু অর্থের একটু গভীরে গিয়ে কোশ্চেনটা অ্যানালাইসিসের মধ্যে আসছে একটু। হ্যাঁ, তোমাদের একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে সব, যেহেতু এখনো এই সমস্ত টপিকগুলি তো তোমরা ক্লিয়ার করো নাই, হালকা হালকা একটু ঝামেলা লাগতে পারে। হ্যাঁ ওকে, কিছু কিছু তো ক্রিটিক্যাল থাকবেই। দেখো 12টাই তো একদম সুন্দর মতো করে এখন পারবা না, এটাই স্বাভাবিক কথা। যখন সবগুলো আইটেম আবার শেখানো হয়ে যাবে, যেমন আমরা ধরো একবারে বেসিকটা শেষ করানোর পর এরপর যখন কোশ্চেন অ্যানালাইসিসে আসবো তখন দেখবে যা ধরবো তাই পারবা, জি স্যার পারি বুঝি, বা 2, 4, 5টা কোশ্চেন বা 5-10% কোশ্চেন থাকবে যে একটু ঝামেলাপূর্ণ লাগবে, ওটা আমি তোমাকে একটু সিস্টেম দেখাই দিব, তখন তুমি সিস্টেমটা ধরে বুঝে নিতে পারবা ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, এরপর আসেন 2 নম্বর কোশ্চেন চলে আসি আমরা। কি আসছে 2 নম্বর কোশ্চেনটা আসছে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। এই দেখেন, এটা তো তোমাদের পারার কথা, এটা তো একদম চোখ বন্ধ করে পারার কথা। ইন্টারমিডিয়েটে কিন্তু এটা পড়েছিলাম। হ্যাঁ, আমরা জানি নরমালি হচ্ছে আমাদের টু এরপরে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্মটা কিন্তু বসে, তাই না? টু এরপর ভার্বের বেস ফর্মটা বসে, কিন্তু একটা জিনিস তুমি দেখো তো ভাইয়া, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, এরকম বেশ কিছু স্পেশাল টু রয়েছে। আমি এটাকে বলি স্পেশাল টু। যখন তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো তখন এটার একটা সব তোমাদেরকে টেনে দেখাবো যে এই ভার্বের পরে আসলে এটা করতে হয়। তা আজকে তো এত বেশি বলবো না, শর্টকাটে শুধু বলছি যে উইথ আ ভিউ টু
লুক ফরওয়ার্ড টু, এটা ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় তোমরা পড়েছো। এরপর ভার্বের সাথে কি বসে, আইএনজি যুক্ত করতে হয়। এবং লুক ফরওয়ার্ড টু মানে কি, খোঁজা, খুঁজছি দেখছি, এরকমটা কিছু। তো সেই ক্ষেত্রে আমরা বাকি দেখো কোনো অপশনস নিতে পারছি না, অবশ্যই অপশন হিসেবে আমাদের গ্রহণ করতে হবে এই নাম্বারটা। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করি ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আসেন এরপরে আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটি আসছে, দ্য টল জেন্টলম্যান বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। দেখো এই কোশ্চেনটা একটু, এটা আসছে মূলত ক্লোজ থেকে। ক্লোজের মধ্যে রিডিউসড ক্লোজ নামক একটা ক্লজ রয়েছে, রিডিউসড ক্লোজ। হ্যাঁ, এই জায়গা থেকে কোশ্চেনটা এসেছে। এইটা শেখানোর পরে তোমরা ভালোমতো ধরতে পারবা। তারপরও আমি তোমাদের শর্টকাটে ধরার একটা টেকনিক শিখাই দিয়ে যাচ্ছি, খুব ইজিলি ধরতে পারবা। আসো দেখি কিভাবে ধরতে পারবা, সেই বিষয়গুলো একটু দেখায় দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝো। দেখো আসছে দা টল জেন্টলম্যান মানে কি, লম্বা ভদ্রলোক। আচ্ছা, বাই দা ডোর, দরজার কাছে। আচ্ছা, ইজ দা ব্যাংক ম্যানেজার। ভাইয়া তোমরা একটু আমাকে বলো তো, এই সেন্টেন্সের একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটু আমাকে বলো তো, এত ফাইনাইট ভার্ব আছে কয়টা? হ্যাঁ, একটু বলো কয়টা ভার্ব আছে? এর মধ্যে কি কোনো ভার্ব আছে? নাই। এর মধ্যে কোনো ভার্ব আছে? নাই। এর মধ্যে আছে? নাই। কি আছে? একমাত্র দেখো এই যে ইজ। ইজ কিন্তু এই বাক্যে ফাইনাইট ভার্ব মানে তথা মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যাকে আমরা বলি। তার মানে একটা ভার্ব পাইলাম, কথা বুঝো, একটা ভার্ব পাইলাম। ওকে, একটা ভার্ব পাইলাম। খবরদার দুইটা না ভাইয়া, আগে অ্যানসার করবো না, আগে কোশ্চেনটা বুঝো, বুঝার চেষ্টা করো। তাহলে একটা ফাইনাইট ভার্ব পাইলাম। ভাইয়া তোমরা এই একটা সূত্র লিখে রাখো, একটু সূত্র লিখে রাখো, দুইটি ভার্ব, হ্যাঁ, দুইটি ভার্ব ইকুয়াল টু একটি ক্লোজ মার্কার। একটু লিখে রাখো তো, একটি ক্লোজ মার্কার লিখে রাখো, যে দুইটি ভার্বের জন্য একটি ক্লোজ মার্কার লাগে, 3টি ভার্বের জন্য 2টি ক্লোজ মার্কার লাগে, 10টা ভার্বের জন্য 9টা ক্লোজ মার্কার লাগে। তো ক্লোজ মার্কার স্যার, ক্লোজ মার্কারটা কি স্যার? ক্লোজ মার্কার মানে কনজাংশন শুনছেন না, ওই ধরনের কনজাংশনই আপাতত ধরে রাখেন। রিলেটিভ প্রোনাউনের নাম শুনছেন না, ওটাই আপাতত ধরেন। এরপর ক্লোজ ফ্রেজ যখন পড়াবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখো, তার মানে যতটা ভার্ব, কথা বুঝো, যতটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ, তার সাথে একটা কম হচ্ছে ক্লোজ মার্কার। যতটা ফাইনাইট ভার্ব তাহলে একটা কম হচ্ছে ক্লোজ মার্কার। ওকে, তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, ধরো 30টা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে বাক্যের মধ্যে, জীবনে তো সম্ভব না, বাক্যের মধ্যে 30টা ফাইনাইট ভার্ব আছে, তাহলে ক্লোজ মার্কার লাগবে কতটা? একটু বলো তো, দেখি দেখি কে কে পারে, একটু আমাকে বলো। বাক্যের মধ্যে ধরো তোমার 30টা ভার্ব আছে, তাহলে ক্লোজ মার্কার লাগবে কয়টা? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, একজন অ্যান্সার করে দিয়েছে। হ্যাঁ, এই তো 29টা, তাই না? তার মানে যতটা ফাইনাইট ভার্ব তার চাইতে একটা কম হচ্ছে ক্লোজ মার্কার। ক্লিয়ার? ক্লিয়ার। আসেন এখন দেখেন, তাহলে দেখো তো এই বাক্যে একটা ফাইনাইট ভার্ব আসছে, একটা ফাইনাইট ভার্ব আসছে। ওকে, আচ্ছা দেখো এই যে স্ট্যান্ডিং, ভাই স্ট্যান্ডিংটা কি ফাইনাইট ভার্ব? আমাকে একটু বলো তো, স্ট্যান্ডিংটা কি ফাইনাইট ভার্ব? ডেফিনেটলি না। তাহলে আমরা জানি যে জেরান্ড, ইনফিনিটিভ, এগুলো তো ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। এটা কি জেরান্ড না? ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, কি জেরান্ড, তার মানে এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যেহেতু এটা, তার মানে এই বাক্যে ক্লোজ মার্কার কি লাগবে? লাগবে না। তার মানে এটা আমাদের দরকার নাই। কথা বুঝছেন? এটা আমাদের দরকার নাই, কিন্তু ওরা দিয়ে দিয়েছে, তো হলো না, তাহলে এ নাম্বার বাদ। ওকে, আচ্ছা আসেন বি নাম্বারে আসেন। দেখেন ইজ আসছে, এখানেও ইজ আসছে, তাহলে এই একটা ইজ, এই একটা ইজ, দুইটা, তাহলে দুইটা ফাইনাইট ভার্বের জন্য একটা ক্লোজ মার্কার দরকার ছিল নাকি? দুইটা ফাইনাইট ভার্বের জন্য একটা ক্লোজ মার্কার দরকার ছিল, এটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই। সো এই অপশনটাও আমরা নিতে পারছি না। শেষ। আসেন, একটা ফাইনাইট ভার্ব, দেখেন স্ট্যান্ডস, এটাও একটা ফাইনাইট ভার্ব, তাহলে এইটা, তাহলে এটাকে একটা নেওয়ার কথা ছিল, একটা ক্লোজ মার্কার হওয়ার কথা ছিল। ক্লোজ মার্কার কি আছে? কথা বলেন, আছে? নাই, তাহলে এটাও নিতে পারছি না। ওকে, দেখেন এই একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট, নন ফাইনাইট তো হাজার হাজার থাকতে পারে, সেটা নিয়ে তো সমস্যা না, কিন্তু ফাইনাইট ভার্ব
দুইটা থাকলে একটা ক্লোজ মার্কার, ফাইনাইট ভার্ব তিনটা থাকলে দুইটা ক্লোজ মার্কার, ফাইনাইট ভার্ব 10টা থাকলে 9টা ক্লোজ মার্কার। একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব হাজার হাজার থাকতে পারে, কোনো সমস্যা নাই। সেই হিসেবে অ্যানসার গ্রহণ করব আমরা ডি। বুঝেন নাই মনে হয় কথা? বুঝতে পারছেন কিছু? আমাকে একটু বলেন তো, কিছু কি বুঝতে পারছেন? সত্য কথা বলো। স্যার কিচ্ছু বুঝি নাই, সব মাথার উপর দিয়ে গেছে। যদি মাথার উপর দিয়ে যেয়ে থাকে তারপরে তুমি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব চিনো না, ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্বটা চিনো না, এই জন্য তোমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। সমস্যা নেই, পারবেন ইনশাআল্লাহ। ক্লোজ মার্কারটা হচ্ছে কনজাংশন, ক্লোজ মার্কারটা হচ্ছে কনজাংশন যাকে আমরা বলি, রিলেটিভ প্রোনাউন যাকে আমরা বলি, সেটাই হচ্ছে আমাদের ক্লোজ মার্কার। ওকে, ডি হবে স্ট্যান্ডিং রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। জি ওকে, এটা বুঝেন নাই, হালকা একটু পেস্টার লেগেছে, সমস্যা, পারবেন ইনশাআল্লাহ। তো এটা লিখে রাখেন, এটা রিডিউস ক্লজ থেকে আসছে। হ্যাঁ, রিডিউস ক্লজ, রিডিউস ক্লজটা যখন ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানো হবে তখন দেখবা এই সমস্ত কোশ্চেন আহামরি কঠিন কিছুই না। তারপরে আমি আবার একটু শর্টকাটে আর একটু ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে পুরাটার মধ্যে একমাত্র একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি। ওকে, একটা ফাইনাইট ভার্ব পাইলাম, এটা আগে আমরা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এখন রুলটা আমাদের হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এর জন্য কোনো ক্লোজ মার্কার লাগবে না, দুইটা ফাইনাইট ভার্ব তার জন্য একটা ক্লোজ মার্কার লাগবে, তিনটা ফাইনাইট ভার্ব তার জন্য দুইটা ক্লোজ মার্কার লাগবে, তিনটা ফাইনাইট ভার্ব তার জন্য দুইটা ক্লোজ মার্কার। এখানে ইজ পাইলাম। আচ্ছা ওকে, এইখানে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব তো একটাই, তাহলে ক্লোজ মার্কার তো এখানে দরকার ছিল না, ওরা দিছে তাই এটা বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আসেন, তাহলে ইজ ফাইনাইট ভার্ব, এটাও কি ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, দরকার ছিল একটা ক্লোজ মার্কার, দেয় নাই তাই এটা নিতে পারছি না। এটা ফাইনাইট ভার্ব, স্ট্যান্ডস, এটাও ফাইনাইট ভার্ব, দুই ফাইনাইট ভার্ব, দরকার ছিল একটা ক্লোজ মার্কার, দেয় নাই তাই এটা নিতে পারছি না। এই এক ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব, ক্লোজ মার্কারও নাই। ওকে, তবে এটা অ্যানসার আমরা গ্রহণ করতে পারি, কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্বের সাথে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এখন বলেন তো একটু মাথার মধ্যে ঢুকছে কিনা, হালকা একটু ঢুকছে কিনা? হ্যাঁ, একটু বলো তো ভাইয়া। জি ওকে, থ্যাংক ইউ। যে এখন বলছে বুঝছি, হ্যাঁ এখন বলছে কারণ হচ্ছে এই টপিকটা একটু ঝামেলাপূর্ণ আছে, সমস্যা না, আমরা সামনে আরো ক্লিয়ার হব ইনশাআল্লাহ। আসেন এরপরে আসেন কি আসছে দেখি একটু। দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, দেখো একটু খেয়াল করে, হ্যাঁ একটু খেয়াল করে দেখো, দ্য বিল্ডিং ইজ মেড, এই দেখো মানে বিল্ডিংটা হচ্ছে ব্রিক, তারা ইট দিয়ে তৈরি, আর এই জায়গাটিতে খুব মচৎকার একটা টেকনিক তোমরা লিখে রাখবা। একটা হচ্ছে তোমার মেড ইন, আর একটা হচ্ছে তোমার মেড বাই, আর একটা হচ্ছে তোমার মেড অফ, আর একটা হচ্ছে মেড ফ্রম। একটু লিখে রাখো তো, এই চারটা বিষয় তোমরা একটু লিখে রাখো। হ্যাঁ আচ্ছা, চারটা বিষয় লিখে রাখো, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এই রুল থেকে অনেক প্রশ্ন আসবে। হ্যাঁ, এই রুল থেকে অনেক প্রশ্ন বিগত ইউনিভার্সিটিতে আসছে, তোমাদেরও আসবে, খুবই গুরুত্বপূর্ণ এই টেকনিকটা, খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে কোশ্চেন এই টেকনিক থেকে আসবে। আচ্ছা খেয়াল করে দেখো কি, দেখো মেড ইন, যদি কোনো দেশের তৈরি কোনো কিছু হয়, খেয়াল করো, হ্যাঁ যদি কোনো দেশের তৈরি হয়, যেমন আমরা বলি মেড ইন চায়না, বলি না অনেক সময় মেড ইন চায়না, তার মানে তোমার এটা চায়নার তৈরি, চায়না একটা দেশ, কোন দেশের তৈরি কোনো কিছু যদি থেকে থাকে তাহলে তাকে আমরা বলি মেড ইন, বুঝছো, মেড ইন। ওকে ভাইয়া, মেড ইন। ওকে আচ্ছা, এরপর গেল। আর মেড বাই হচ্ছে কোন কোম্পানি কর্তৃক তৈরি যদি হয়ে থাকে, মেড বাই নোকিয়া, মেড বাই গ্রামীণ ফোন, মেড বাই অমুক, যদি কোনো কোম্পানি কর্তৃক যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে বলবো হচ্ছে আমরা কি 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 বলো কি বলবো, অবশ্যই বলবো আমরা মেড বাই। ওকে আচ্ছা, এরপরে আসেন মেড অফ আর হচ্ছে মেড ফ্রম। কোনো কিছু দেখবে তৈরি করার পরে ওই জিনিসের নিদর্শনটা বোঝা যায়, যেমন যদি আমরা একটা চেয়ার তৈরি করি, যদি আমরা বলি দ্য চেয়ার ইজ মেড ড্যাশ ব্যাম্বো, তোমার কি ব্যাম্বো না, কি কাঠের ইংরেজি উড, হ্যাঁ উড। তোমার একটা হচ্ছে যে কোনো একটা জিনিস থেকে আমরা একটা জিনিস তৈরি করেছি, ওইটার নিদর্শনটা, আলামতটা বোঝা যাচ্ছে, হ্যাঁ যে এই কাঠ দিয়ে চেয়ার তৈরি করা হয়েছে, বোঝা যায় এটা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা হচ্ছে বোঝা যায় না, যেমন দেখো আমরা
এই যে আমাদের যে খাতা যেটা লেখি, দেখো তো ভাইয়া এই খাতাটা যে বাঁশ দিয়ে তৈরি করা, পাটকাঠি দিয়ে তৈরি করা, এটা তোমার কি মনে হয় যে এটা বাঁশ দিয়ে তৈরি করেছে বা পাটকাঠি দিয়ে তৈরি করেছে? মনে হয় এটা? হ্যাঁ, মনে কিন্তু হয় না। তো এই পেজগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে, এটা বুঝলে তুমি খুব ইজিলি ধরে ফেলতে পারো। তাই দেখো একটু খেয়াল করে, এই যে দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স, তার মানে বিল্ডিংটা ইট দ্বারা তৈরি। তার মানে যদি তোমার নিদর্শনটা যদি ধরা যায় যে হ্যাঁ বিল্ডিং ইট দ্বারা, হ্যাঁ দেখাই তো যাচ্ছে বিল্ডিং তো ইট দিয়ে তৈরি, বোঝা যাচ্ছে এটা। যদি বোঝা যায় নিদর্শনগুলা, তাহলে অফ দিয়ে দিবা। আর যদি বোঝা না যায় তাহলে ফ্রম দিয়ে দিবা, ফ্রম। ঠিক আছে, আমি আবার একটু বলি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। মেডের সাথে 4টা প্রিপজিশন সাধারণত বসে। যদি কোনো দেশ কর্তৃক তৈরি হয় তাহলে মেড ইন, যদি কোনো কোম্পানি কর্তৃক তৈরি হয় তাহলে মেড বাই। একটা জিনিস থেকে আরেকটা জিনিস আমরা তৈরি করেছি এবং সেটা নিদর্শনটা বোঝা যাচ্ছে, তার নিদর্শনটা, তার যন্ত্রপাতিগুলো বোঝা যাচ্ছে। যদি বোঝা যায় তাহলে অফ, তাহলে কি অফ। আর যদি বোঝা না যায় তাহলে ফ্রম, যদি বোঝা না যায় তাহলে ফ্রম। এখন বলো তো ভাইয়া বুঝছো কিনা? এখন একটু আমাকে বলো, আমরা কি এখন বুঝবো? বা যদি এই টেকনিকটা যাদের জানা আছে, এই টেকনিকটা যাদের বোঝা আছে, তারা কি ইজিলি অ্যান্সার করতে পারবে না? একদম ইজিলি দেখার সাথে টাস করে অ্যান্সার করে ফেলতে পারবে। কথা বুঝেছো? একটু বলো তো কে বুঝছে, আমাকে একটু বলো তো ভাইয়া কে বুঝেছো তোমরা? কে বুঝেছো একটু বলতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার করেছি। এরপরে আসছে কি আমাদের দা বুলেট ট্রেন। নাম শুনেছেন? বুলেট ট্রেন। হ্যাঁ, আচ্ছা, বুলেট ট্রেন। জি বুঝছি, সবাই বুঝে গিয়েছে তাহলে এখন। হ্যাঁ, সবাই বুঝে গিয়েছে, আলহামদুলিল্লাহ, মনে থাকবে। এবং এই টেকনিক থেকে প্রশ্ন আসবে, আমার বিশ্বাস। দেখবে এই টেকনিক থেকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে এবছর কোশ্চেন কিন্তু আসবে। আচ্ছা, এরপর আসেন দা বুলেট ট্রেন ট্রাভেলস, এটা ভ্রমণ করে 200 মাইলস অ্যান আওয়ার, ঘন্টায় প্রতি। হ্যাঁ, প্রতি, তুমি একটু লিখে রাখতে পারো, প্রতি বুঝাতে আমরা এট ব্যবহার করি। প্রতি বুঝাতে প্রতি, এট 200 মাইলস অ্যান আওয়ার। তার মানে এখানে আমরা কি দেব বলতো? এট ব্যবহার করব। প্রতি বুঝাতে সব সময় প্রতি। আচ্ছা, প্রতি বুঝাতে আমরা সব সময় এট ব্যবহার করব। ওকে, আসেন তাহলে আমরা অ্যানসার নিব কোনটা বলেন তো? এট। চলে এবার 6 নাম্বার কোশ্চেন চলে আসে, দেখি 6 নাম্বার কোশ্চেনে কি আসছে। 6 নাম্বার কোশ্চেনে কি আসছে দেখেন একটু খেয়াল করে। দা এক্সপ্রেশন, হ্যাঁ, অভিব্যক্তি কি? ডিস্টিংটিভ কোয়ালিটিস। ওরে বাবা, ডিস্টিংটিভ কোয়ালিটিস। আচ্ছা, মিন্স, এটার অর্থটা কি? দোজ কোয়ালিটিস, ওই সকল গুণাবলী অফ পারসন, ব্যক্তির, হুইস। তার মানে ডিস্টিংটিভ কোয়ালিটিস বলতে ব্যক্তির ওই সমস্ত গুণাবলী বুঝে। ডিস্টিংটিভ বলতে হচ্ছে তোমার স্বতন্ত্র। হ্যাঁ, স্বতন্ত্র গুণাবলী। আচ্ছা, আমরা একটা ব্যক্তির স্বতন্ত্র গুণাবলী, তবে এটা দেখো টোটালি মিনিং বেস কোশ্চেন। এটা টোটালি একটা মিনিং বেস কোশ্চেন, অর্থ ডিপেন্ডেন্ট একটা কোশ্চেন। অর্থ পারতে হবে তোমাকে। অর্থ না পারলে এই কোশ্চেন ভালো করে তুমি পারবা না, অর্থ জানতে হবে তোমাকে। তারপরে দেখো, মানে স্বতন্ত্র গুণাবলী আমরা কাকে বলি? তার মানে এমন কিছু গুণাবলী যেই গুণাবলীর মাধ্যমে ব্যক্তি অন্যদের থেকে আলাদা, তাই না? উনি একটু এক্সেপশনাল, উনি একটু স্বতন্ত্র, সেটা বোঝাতে। তাহলে এখন দেখো, তাহলে আর দ্য সেম অ্যাজ দোজ আদার্স, এটা কি সেম হবে? একই না ভাইয়া, একই না। মেক হিম হার ডিফারেন্ট, তাকে একটু আলাদা করে ফেলবে ফ্রম আদার্স। হ্যাঁ, মনে হচ্ছে অন্যদের থেকে আলাদা হতে পারে মনে হচ্ছে। এমফাসাইজ, গুরুত্ব দিবে অনেস্টি ইন হিম, তার উপর তার সততার গুরুত্ব দেবে না, এই রিলেটেড কোনো কথা তো বলছে না। ডিপেন্ড, নির্ভর করবে অন হিজ হার, কি তোমার ইনস্টিংক্টস, তার স্বতন্ত্রের উপরে নির্ভর করবে না, এটাও না। তার মানে অ্যানসার হিসেবে অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যানসার গ্রহণ করছি বি নাম্বারটা। ওকে, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসেন এবার চলে আসে আমরা আরেকটি কোশ্চেন। কি আসছে আমাদের আরেকটি কোশ্চেন দেখেন, হুইচ ইজ আ সিনোনিম অফ দা ওয়ার্ড ইনক্রেডিবল। তার মানে কি সিনোনিম চেয়েছে, এবং এর আগে তোমাদের বলেছি সিনোনিম, অ্যান্টোনিম, এই মেমোরাইজিং রিলেটেড যে বিষয়গুলি আছে এগুলি তো আর হবে না, তাই না? ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য, যাকে আমরা বলি। হ্যাঁ, ইম্পারভিয়াস না, এটা একটা এস হবে, ইম্পারভিয়াস না। প্রবেবল, তারপর কি তোমার আনএক্সপেক্টেকুলার, তোমার কি ইনকনসিভেবল, অবিশ্বাস্য। ওকে, তার মানে দেখো যে হ্যাঁ তোমার, তাহলে এটা সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড যে বিষয়গুলো, এটা যার যত বেশি মুখস্থ হবে সে তত বেশি কিন্তু পারবে। আর এই জন্য দেখো আমরা 45 ডেজ যে তোমাদের একটা রুটিন একদম করে, হ্যাঁ, প্রতিদিনের পড়া, প্রতিদিন তোমাদের এই শীটটা কমপ্লিট করে ফেলতে হবে ভাইয়া। আমি হয়তো প্রাইভেট ব্যাচে
কাল অথবা পরশু চেষ্টা করবো তোমাদের হাতে, দেখি কালকেই পারা যায় কিনা। কালকে যদি আমাদের প্রথম একদম আমরা শূন্য থেকে আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি এই ক্লাসেই তোমাদের এই মেমোরাইজিং পার্ট নিয়ে তোমাদের অনেক কথা আছে। অনেকেই বারবার মেসেঞ্জারে বলছো স্যার পড়ছি মনে থাকে না, পড়ছি ভুলে যাচ্ছি, এই পাশ দিয়ে পড়ি ও পাশ দিয়ে ভুলি, অনেক রকমের কথা তোমরা বলছো। এটাই বাস্তবতা, মেমোরাইজিং পার্টটাই এমন। তবে তারপরেও মনে রাখার কিছু টেকনিক আছে, মনে রাখার কিছু টেকনিক আছে, মেমোরাইজিং পার্ট পড়ার কিছু সিস্টেম আছে। এগুলি প্রাইভেট ব্যাচে ক্লাসে আমি ধরে ধরে তোমাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট করো, কাল বা পরশুর একটা ক্লাসে ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে 7 নাম্বার ক্লিয়ার। এরপর দেখেন 8 নাম্বার কোশ্চেনটা কি আসছে, চুজ দ্য ক্লোজেস্ট মিনিং। দেখো একদম কাছের অর্থ, একদম কাছের অর্থ, ক্লোজেস্ট মিনিং চাচ্ছে তোমাদের কাছ থেকে। ক্লোজেস্ট মিনিংটা কি হবে? ক্লোজেস্ট মিনিং দেখি আমরা একটু, কত নম্বর কোশ্চেন? আচ্ছা, এটার কাছের অর্থটা তাহলে কি একটু দেখো, তাহলে একটু বলো দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, বলা হচ্ছে তোমার চুজ দ্য ক্লোজেস্ট অপোজিট মিনিং, শি ইজ ইনডিড হিউম্যান। দেখো সে বাস্তবিক পক্ষে হিউম্যান। হিউম্যান মানে কি ভাই? মানব, তাই না? মানব। আচ্ছা, মানব। তাহলে ক্লোজেস্ট, এই দেখো পেজটা লাগিয়েছি কি, ক্লোজেস্ট অপোজিট মিনিং। দেখছো, ক্লোজেস্ট অপোজিট মিনিং, খেয়াল করছো তুমি এটা? একটু দেখো তো, মানে কাছের বিপরীত অর্থ, কাছের বিপরীত অর্থ। দেখছো পেজটা কি লাগাইছে? যদি তুমি শোনো ক্লোজেস্ট মিনিং যদি ধরতে, ক্লোজেস্ট মিনিং বলতে আমরা কি বুঝতাম একটু বলো তো? ক্লোজেস্ট মিনিং বলতে আমরা কি বুঝতাম? ক্লোজেস্ট মিনিং বলতে সিনোনিম, তাই না? ক্লোজেস্ট মিনিং বলতে কিন্তু সিনোনিম, ক্লোজেস্ট মিনিং বলতে ছিল আমাদের কি সিনোনিম। আর যখন তুমি ক্লোজেস্ট অপোজিট মিনিং বলেছে, ক্লোজেস্ট অপোজিট মিনিং যখন বলেছে তখনটা কি? অ্যান্টোনিম। এখন খুঁজে দেখো তাহলে, হিউম্যান মানে কি? মানব, মানবের পৃথিবী, পার্থিব মানে পার্থিব যাকে আমরা বলি, ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন না? ডেভিলিশ, ডেভিলিশ মানে কি? তোমার শয়তানিমূলক না? এটাও তো না। ডিভাইন, এই দেখেন ডিভাইন মানে কি? স্বর্গীয়, হ্যাঁ স্বর্গীয়। টেরেস্ট্রিয়াল না, এটাও না। তার মানে অ্যানসার কোনটা হবে? হ্যাঁ ডিভাইন। কারণ মানব বলতে মানে পৃথিবী, পার্থিব, পার্থিব সম্পদ, তাহলে পার্থিব বিপরীতে তোমার ডিভাইন, স্বর্গীয়। তবে অ্যানসার গ্রহণ করছি আমরা সি নাম্বারটা। ওকে, আসে 9 নাম্বার কোশ্চেন। এরপর দেখেন ফাইন্ড আউট, দেখো ফাইন্ড দা মিসস্পেলড ওয়ার্ড। মিসস্পেলড ওয়ার্ড বলো তো, যেহেতু স্পেলিং থেকে কোশ্চেন আসছে, যেহেতু স্পেলিং থেকে কোশ্চেন আসছে, স্পেলিং থেকে কোশ্চেন মানে কি? তাহলে তোমার ওই যে বলেছিলাম দুইটা ক্যাটাগরিতে কোশ্চেন আসবে, হয় দেখা যাচ্ছে তোমার এখানে রংটা চাবে অথবা তোমার কারেক্টটা চাবে, তাই না? সুতরাং তোমাকে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ তোমাকে একটু খেয়াল করতে হবে যে আসলে কোনটা চেয়েছে এখানে। মিসস্পেলড ওয়ার্ড আমাকে একটু বলো তো, তোমরা একটু বলো তো ভাইয়া, তোমরা একটু আমাকে বলো তো কোনটা, এটা কি রংটা চেয়েছে নাকি কারেক্টটা চেয়েছে? একটু আমাকে বলতে হবে, দেখি পারো কিনা। হ্যাঁ দেখি পারো কি না। কি হবে? কনসিভ। হ্যাঁ কনসিভটা কি? হ্যাঁ তোমার ওই যে তোমার কি গর্ভধারণের যে কনসিভ, হ্যাঁ বানানটা কারেক্ট। আচ্ছা, রিসিভ বানানটা কারেক্ট, বিলিভ বিশ্বাস বানানটা কারেক্ট। দেখো এই দেখেন পারসিভ এসে কি ঝামেলা করেছে, এই দেখেন সিইআই, এখানে কিন্তু একটু ঝামেলা করেছে আর কি। তার মানে ওই যে একটু আগে দেখো এই ক্যাটাগরিরই একটা বানান কিন্তু আসছিল, এই ক্যাটাগরির একটা বানান কিন্তু আসছিল। ওকে, আচ্ছা তোমরা একদম স্টুডেন্ট কমে যাচ্ছ ভাই, আমি কিন্তু ক্লাস বন্ধ করে দেবো। এটা না, তোমরা এত কম থাকলে আমি ক্লাস নিব না। আমি এটা শেষ করে আর কোন মাত্র 3টা কোশ্চেন শেষ করে দেবো, শেষ। এত স্টুডেন্ট কম নিয়ে ক্লাস নেওয়াটা এটা একটা। দেখো দা ওয়ার্ড প্যারাডাইম, ভাই প্যারাডাইম শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। প্যারাডাইম শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। উদাহরণটা কি? প্রুফ, প্রমাণ, প্যারালাল, সমান্তরাল, অ্যাডভাইস, উপদেশ, এই যে एग्जांपल, एग्जांपल উদাহরণ। তাহলে অ্যানসার হচ্ছে আমার एग्जांपल। ওকে, আসেন এরপরে 11 নম্বর কোশ্চেন কি আসছে? সালমান ইজ ওয়ান অফ দা তোমার কি রিচেস্ট পারসনস ইন দা টাউন। সালমান যে এদের সবচাইতে ধনী ব্যক্তি, এ থেকে ওয়ান অফ দা আসছে, খেয়াল করে দেখো ওয়ান অফ দা। ভাই ওয়ান অফ দা আসলে চেঞ্জিং সেন্টেন্সে খুব কমন একটা কথা, সেটা কি ভেরি ফিউ দিতে হবে। ওয়ান অফ দা থাকলে কি দিতে হয়? ভেরি ফিউ। তার নিচের অপশন দিকে তাকায় দেখো, নো আদার তো নিতে পারছি না, নো ওয়ানটা না, এই দেখেন ভেরি ফিউ। যদিও চেঞ্জিং সেন্টেন্স তোমাদেরকে এগুলো শেখাবো, সো এইটুকু যাদের জানা আছে যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিতে হয়,
বাস সে কিন্তু ইজিলি এটার অ্যান্সার সি নাম্বার দাগাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা আসেন এরপর চলে আসি আমরা সর্বশেষ কোশ্চেন, আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন। এটা তোমরাই দাগাবা, আমি কিচ্ছু বলবো না, দেখি তোমরা পারো কিনা। এটা পারলে বুঝবো যে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নাকি দেখি কে কতটুকু পারে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, একটু দাগাও। এই দেখো বিলংস টু, খেয়াল করছেন? এই দেখেন বিলংস টু, বিলং আসছে কিন্তু টু নাই, তার মানে এটা নিতে পারছি না। হ্যাঁ ইলং বলতে এটা বিলং না, এটাও শুধু বিলং তো নিতে পারি না, এটা টু প্রথমে না, তাহলে এটাও বাদ যাচ্ছে। দেখেন এখন এই দেখেন বিলং টু আসছে, তাহলে এখন দেখো বিলংস টু এখানে এখানে দুই জায়গায় আসছে, তাহলে হু বিলংস টু দা বুক নাকি হু ডাজ বিলং টু দা? ডেফিনেটলি কি এই তোমার অক্সিলারি ভার্ব প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব তো তোমার আনতেই হবে। হু ডাজ দা বুক বিলং টু, তাই না? এনসার গ্রহণ করছি আমরা ডি নাম্বার। মানে এটা বিলং টু মানে কি অধিকারে থাকা, আয়ত্তাধীন, মালিক, মালিক যাকে আমরা বলি না। খবরদার এ নাম্বার কিন্তু না ভাইয়া। হ্যাঁ হু ডাজ, তোমরা অক্সিলারি ভার্ব আনবে না। হু ডাজ দা বুক বিলং টু, যে কে এই বইটির মালিক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন তোমরা। সব স্টুডেন্ট একদম কমে গিয়েছে, যেটা আমি আর ক্লাস করব না, কন্টিনিউ করা সম্ভব হবে না। ওকে ঠিক আছে ভাইয়া, সব মিলিয়ে আমি আচ্ছা বলতে এই যে 12টা কোশ্চেন অ্যানালাইসিস করে এলাম, এই 12টার মধ্যে কার কয়টা হয়েছে? এই 12টার মধ্যে কার কয়টা হয়েছে একটু বলো তো। এই 12টার মধ্যে কার কয়টি হয়েছে? দ্রুত বলো, দ্রুত বলো। থ্যাংক ইউ সো মাচ। অনেকেরই অনেকগুলি হয়েছে, অনেকেরই অনেকগুলি কোশ্চেন হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা দেখো গতকালকে 3 বছর, আজকে হচ্ছে 2 বছর, 5 বছরের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে ফেললাম। আশা করি যারা তোমরা এই 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছো, ভাই আমাকে একটু তোমরা বলো তো এখন কি একটা ক্লিয়ার ধারণা তোমাদের হয়েছে কিনা, একটু আমাকে বলো তো। যে হ্যাঁ স্যার আমরা এখন বুঝে ফেলেছি যে এই ঢাকা ইউনিভার্সিটি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ এখন আমি একটা ফাইনাল সাজেশন দিতে চেয়েছিলাম, তো ফাইনাল সাজেশনটা এখন দিব না, যেহেতু তোমরা একদম স্টুডেন্ট কমে গিয়েছো, তো আমি ক্লাস বন্ধ করে দিব। এখন ফাইনাল সাজেশন আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করে আজকে এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। হ্যাঁ এমনি আমাদের ক্লাস আছে সন্ধ্যা 7:30, তো আমাদের রুটিন অনুযায়ী ক্লাস, ওটা তো চলবেই। তবে তোমাদেরকে আবার একসাথে বলছি, হ্যাঁ আবারও সর্বশেষ বলছি, আমাদের যেহেতু আজকে রাত 12টা পর্যন্ত আমাদের অফারে ভর্তির লাস্ট ডেট চলছে, সুতরাং 1000-এর মধ্যে যদি থাকতে চাও, আমাদের দেওয়া এই গিফট গুলি তুমি যদি গ্রহণ করতে চাও, তোমাকে অবশ্যই আজকের মধ্যেই ভর্তি হতে হবে। আজকের মধ্যে ভর্তি না হলে আমার মনে হয় না তুমি এই গিফটগুলি গ্রহণ করতে পারবে। সুতরাং তোমাকে অবশ্যই 1000-এর মধ্যে থেকে আজকের মধ্যেই ভর্তি কনফার্ম করে দাও, যাতে আগামীকাল, যেহেতু আমরা একদম শূন্য থেকে আমাদের যাত্রাটি শুরু করতে যাচ্ছি, যাতে এই যাত্রায় একদম শূন্য থেকে আমাদের সাথে লেগে থাকো ইনশাআল্লাহ। যদি শুরু থেকে কোনো স্টুডেন্ট আমাদের সাথে লেগে থাকে, আশা করি ইনশাআল্লাহ তার ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ যে কোনো একটা জায়গায় তার চান্স হবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ভালো থেকে দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।